আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টার 6 পড়াচ্ছিলাম। আমরা আজকেও সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের টপিক হলো নিউ টপিক হলো ডাটাবেজ সিকিউরিটি। ডাটাবেজ সিকিউরিটি সিকিউরিটি দেখেই বুঝতে পারছো ডাটাবেজকে এক ধরনের সিকিউরিটি দেয় যে সিস্টেম, সেটি হলো ডাটাবেজ সিকিউরিটি। ডাটাবেজ সিকিউরিটি কিটা কি? কোনো অনির্দিষ্ট ব্যক্তির বা আনঅথরাইজড ব্যক্তির হাত থেকে ডেটার বা ডাটাবেজের গোপনীয়তা রক্ষা করাকেই বলা হয় ডেটা সিকিউরিটি বা ডাটাবেজ সিকিউরিটি। ডাটাবেজ সিকিউরিটিটা হলো এরকম, আমরা সাধারণত দেখো ফেসবুকে বিভিন্ন রকম তথ্য আপলোড করি, আমাদের পার্সোনাল আপলোড করি, সেটাকে কিন্তু আমরা সবাই দেখতে পারি না। তার জন্য ফেসবুকে বিশাল একটা ডাটাবেজ আছে। তুমি যা আপলোড করছো, যা কিছু লিখছো, সব কিছুই কিন্তু ফেসবুকের ডাটাবেজে সংরক্ষিত থাকে। সেখান থেকে যদি কোনো কিছু দেখতে চাও, তাহলে তোমাকে কিন্তু দেখার জন্য প্রথমেই তোমাকে কি করতে হয়, ডাটাবেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারপরে তুমি তোমার তথ্যগুলো দেখতে পারবা। যে কেউ যে কোনো ব্যক্তি সকল তথ্য কিন্তু দেখতে পারবে না। তাহলে এটা কিন্তু ফেসবুকের ডাটাবেজের এক ধরনের সিকিউরিটি। সেরকম যে কোনো ডাটাবেজই হোক না কেন, এরকম বিভিন্ন রকম সিকিউরিটি দেওয়া হয়, যাতে যে কোনো ব্যক্তি বা অপ্রয়োজনীয় ব্যক্তি যে কোনো সময় যে কোনোভাবে ডেটা কোনো ক্ষতি সাধন না করে কিংবা মুছে না ফেলে। এটাই হলো ডেটা সিকিউরিটি। তাহলে বুঝতে পারছো কি, ডেটা বা ডেটাবেজের সিকিউরিটি হলো কি, কোনো অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার বা ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বলা হয় ডেটা সিকিউরিটি বা ডেটাবেজ সিকিউরিটি। ডেটাবেজ সিকিউরিটিটা কে নিশ্চিত করে? এই নিরাপত্তাটা বিধান করে হলো কি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মানে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরকে বলা হয় ডেটাবেজের সর্বময় ক্ষমতার অধিকারী। এই ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরই কোনো ডেটাবেসকে ব্যবহার করবে, কারা কারা ব্যবহার করবে, কে কতটুকু ব্যবহার করতে পারবে, সবগুলোই নিরাপত্তার বিধান নিশ্চিত করে থাকেন। তো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকা কিন্তু ডাটাবেসের একটা বিশাল অবদান আছে। ডেটার সিকিউরিটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিম্নরূপ। কী কী ব্যবস্থা লাগে ডেটার সিকিউরিটি নিশ্চিত করতে হয়? তার বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা আছে, সেগুলো হলো নিম্নে আলোচনা করছি। দেখো, নাম্বার 1, ডেটাকে এনক্রিপ্ট, ENCRYPT, এনক্রিপ্ট করে ট্রান্সমিট করা। ডেটাকে এনক্রিপ্ট করে ট্রান্সমিট করা। যদি আমরা কোনো ডাটাবেজের কোনো তথ্য, আমরা এখন তো অনলাইনে বিভিন্ন ডাটাবেজ ব্যবহার করি, ফেসবুকের উদাহরণ দিলাম, গুগলের ডাটাবেজও ব্যবহার করতে পারি। তাছাড়া বিভিন্ন কর্পোরেট ডাটাবেজ, ব্যাংকের বিভিন্ন ডাটাবেজ দেখো, তারা বিভিন্ন ব্যাংকের সেক্টরে টাকা পয়সা লেনদেন করছে এক দেশ থেকে আরেক দেশে। সবগুলি কিন্তু ডাটাবেজের মাধ্যমে তারা ডাটাকে এক দেশের মাধ্যমে আরেক দেশে ট্রান্সফার করছে। এই ট্রান্সফার করতে হলে ডাটাকে যাতে ট্রান্সফারের সময় যখন ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয়, ট্রান্সমিট হয়, তখন যাতে ডেটা কেউ নষ্ট করতে না পারে কিংবা ডেটার সব তথ্য জেনে পুরা ডেটাবেজের ক্ষতি সাধন করতে না পারে। তাহলে সেই কাজগুলো করার জন্যই
কি করা হয়? ডেটা সিকিউরিটি করার জন্য একটা বড় পদ্ধতি হলো এনক্রিপ্ট করা। এনক্রিপ্ট করা মানে কি? ধরো তুমি একটা তথ্য লিখে কারো কাছে, চিঠি লিখে কারো কাছে পাঠাচ্ছ, যদি রাস্তায় কেউ ওই চিঠিটা নিয়ে পড়ে ফেলে, তাহলে তোমার গোপনীয়তা নষ্ট হয়ে গেল। কিন্তু তুমি যদি চিঠিটাকে এমনভাবে লিখে দাও যে তুমি ছাড়া এবং যে পাবে সেই ছাড়া অন্য কেউ ওই চিঠির লেখা বুঝবে না, তাহলে তুমি যে লেখাটা লিখলা, আসল লেখাটাকে তুমি বিভিন্নভাবে পরিবর্তন করে লিখে অন্যকে পাঠালা, যাতে মধ্যবর্তী কোনো ব্যক্তি ওই লেখাটা বুঝতে না পারে। তুমি যে লেখাটা পরিবর্তন করে লিখলা, সেই লেখাটার পদ্ধতিকেই বলা হয় ডেটার এনক্রিপশন বা এনক্রিপ্ট করা। ঠিক একইভাবে নাম্বার 2, প্রাপক ডিক্রিপ্ট করা। প্রাপক ইনক্রিপ্ট করা ডেটাকে ডিক্রিপ্ট করার পর ব্যবহার করবে। আমি যে কথাটা বললাম, তুমি একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছো তোমার বন্ধুকে, কিন্তু এমনভাবে লিখেছো যে তুমি এবং তোমার বন্ধু ছাড়া কেউ এই লেখাটা পড়তে পারবে না। তাহলে তুমি যে প্রথমে আসল টেক্সটটাকে, অরিজিনাল টেক্সটটাকে যে পরিবর্তন করলা, সে পরিবর্তন করাই হলো এনক্রিপ্ট করা। এখন এনক্রিপ্ট পরিবর্তন করা হলো, সেই লেখাটা যদি তোমার বন্ধু বুঝতেই না পারে, তাহলে সেই চিঠি পাঠিয়ে কোনো লাভ নেই। তাহলে তোমার বন্ধু যদি ওই চিঠিটা পড়তে পারে, তার জন্য তুমি যে পদ্ধতি এনক্রিপ্ট করেছো, সেই এনক্রিপ্ট করা তথ্যকে আগে অরিজিনাল চিঠিতে বা টেক্সটে পরিবর্তন করতে হলে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকেই বলা হয় ডিক্রিপ্ট। তার মানে কি, যদি কেউ চিঠি পায়, তাহলে তাকে প্রাপককে জানতে হবে পরিবর্তিত ডেটাকে কিভাবে আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে ব্যবহার করা যায়। তাহলে অরিজিনালটাকে পরিবর্তন করাকে বলা হচ্ছে এনক্রিপ্টটা, আবার পরিবর্তিতটাকে আবার অরিজিনালে রূপান্তর করাকে বলা হয় ডিক্রিপ্ট। তাহলে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট সম্বন্ধে আমরা পরবর্তীতে আরও অনেক আলোচনা করব। এর উপর কিছু ম্যাথমেটিক্যাল অপারেশনও আছে, সেটাও আমরা পরে দেখব। এখন শুধু দেখছি প্রয়োজনীয় ব্যবস্থাগুলো কি কি। তাহলে আমরা ডাটা এনক্রিপ্ট করতে জানতে হবে, প্রাপক এনক্রিপ্ট ডাটাকে ডিক্রিপ্ট করার ব্যবহার করতে পারবে। ব্যবহারকারীকে এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার নিয়মাবলী জানতে হবে। এই এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার নিয়মাবলী সম্বন্ধে আমরা পূর্ণ একটা ক্লাসই লাগবে, এর পরবর্তী ক্লাসে নেব ইনশাল্লাহ। তাহলে আমরা 3টা পয়েন্ট, আরেকটা লাস্ট পয়েন্ট আছে যে ব্যবহারকারী অবশ্যই অথরাইজড হতে হবে। অথরাইজ মানে, ধর তুমি বললাম যে তুমি ফেসবুকের অ্যাকাউন্ট আছে, তোমার অ্যাকাউন্ট থেকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে তথ্য দেখো। এই আইডি থাকা এবং পাসওয়ার্ড দিয়ে ঢোকার ক্ষমতাই হলো অথরাইজড। মানে যে কোনো অনির্দিষ্ট বা অপ্রয়োজনীয় ব্যক্তি হলো আনঅথরাইজড। আর অথরাইজড হলো কি, যার পাসওয়ার্ড আছে, আইডি জানা আছে, পাসওয়ার্ড আইডি দিলে ডাটাবেস বা কোনো ওয়েবসাইট খুলে গেল, সেটাই হলো অথরাইজড। তাহলে আমরা 4টে টপিক দেখলাম। এবার দেখি ডেটা সিকিউরিটির প্রকার কয় ভাগে ভাগ করা যায়। ডেটা সিকিউরিটিকে 2 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 সিস্টেম সিকিউরিটি, নাম্বার 2 ডেটা সিকিউরিটি। নাম্বার 1 কি? সিস্টেম সিকিউরিটি, আর নাম্বার 2 হলো সিস্টেম সিকিউরিটি নাম্বার 1, নাম্বার 2 ডেটা সিকিউরিটি। প্রথমে আমরা দেখে আসি সিস্টেম সিকিউরিটি কি। সিস্টেম সিকিউরিটি সিস্টেম লেভেলে ডেটাবেস অ্যাক্সেস মানে কি? প্রবেশ। সিস্টেম লেভেলে ডেটাবেস অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ করার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, তাকে বলা হয় সিস্টেম সিকিউরিটি।
তাহলে সিস্টেম সিকিউরিটি হলো কি, ডাটাবেস অ্যাক্সেস করার জন্য, প্রবেশ করার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা তাকেই বলা হয় সিস্টেম সিকিউরিটি। যেমন দেখো, যেটা কিছুক্ষণ আগে বললাম, কোনো ডাটাবেজে লগ ইন করার জন্য ইউজার আইডি লাগে এবং পাসওয়ার্ড পরীক্ষা করা এক ধরনের সিস্টেম সিকিউরিটি, এক ধরনের সিস্টেম সিকিউরিটি। যেমন এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট, ভয়েস রিকগনিশন দিয়েও লগ ইন করা যায়। তাহলে আমাদের সিস্টেমটা কি, ধরো আমরা যখন নর্মালি কোনো ডাটাবেস তৈরি করা হয়েছে, ডাটাবেস হলো, দেখো ডিবিএমএস মানে কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে প্রত্যেকটা ডাটাবেস কিন্তু একটা সিস্টেম। তাহলে সেই সিস্টেমে ঢুকতে হলে তোমাকে প্রথমেই একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তো যদি তুমি অথরাইজ না হও তাহলে তোমার ইউজার আইডি থাকবে না, পাসওয়ার্ডও থাকবে না, ওই ডাটাবেজে তুমি প্রবেশ করতে পারবে না এবং ডাটাবেজের কোনো পরিবর্তন কিংবা দেখতেও পারবে না, কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই জন্য সিস্টেম সিকিউরিটির জন্য একটা কি থাকে, ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকে। আবার কিছু পাসওয়ার্ড আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট দিলেও পাসওয়ার্ড তৈরি হয়ে যায়। ভয়েস রিকগনিশন মানে কি, কণ্ঠস্বর দিয়েও পাসওয়ার্ড ভাঙা যায়, মানে সিস্টেমে ঢুকে পড়া যায়। তো সিস্টেম সিকিউরিটি বুঝলা। এবার দেখো ডেটা সিকিউরিটি। ডেটা ডেটা সিকিউরিটি অবজেক্ট, যেমন টেবিল, ভিউ, ইন্ডেক্স। আমরা যে ডাটাবেজে ডেটা টেবিল তৈরি করলাম, বিভিন্ন ইন্ডেক্স করতে হয়, আমরা তৈরি করছি টেবিলটা, ইত্যাদি সবগুলোকে বলা হয় অবজেক্টস। টেবিল, ভিউ, ইন্ডেক্স এসব বিভিন্ন যে তৈরি করি আমরা ডাটাবেজে, এগুলো বলা হয় অবজেক্টস। লেভেলের ডাটাবেজে অ্যাক্সেস ও ব্যবহার নিয়ন্ত্রণ করে। তাহলে ডেটা সিকিউরিটি কি করে, যে আমরা সিস্টেম সিকিউরিটি দেখো, প্রথমে আমরা জানি ডাটাবেজে এক বা একাধিক টেবিল, ভিউ, ইন্ডেক্স থাকে। তার মানে কি, কোনো ডাটাবেজে একাধিক বা হাজার হাজার অবজেক্ট থাকতে পারে। আমরা গত ক্লাসে কি করেছিলাম, স্টুডেন্ট ইনফো একটা টেবিল তৈরি করেছিলাম। তাহলে সেই স্টুডেন্ট ইনফো টেবিলটা হলো এক ধরনের অবজেক্টস। তাহলে অবজেক্টসের মধ্যে কি আছে, টেবিলের মধ্যে কি আছে, বিভিন্ন রকম ডেটা আছে। তাহলে এই যে ডেটাগুলোকে নিরাপত্তা প্রদান করাই হলো ডেটা সিকিউরিটি। তাহলে ডেটা সিকিউরিটি অবজেক্টস যেমন টেবিল, ভিউ, ইন্ডেক্স ইত্যাদি লেভেলের ডেটাবেজের অ্যাক্সেস বা ব্যবহার নিয়ন্ত্রণ করাই হলো ডেটা সিকিউরিটি। তাহলে অ্যাক্সেস মানে কি, তুমি টেবিলটা দেখতে পারবা, ব্যবহার করতে পারবা, নিয়ন্ত্রণ করতে পারবা, এটি হলো ডেটা সিকিউরিটি। কোনো ব্যবহারকারী কি মানে টেবিলটা আছে, টেবিলের বিভিন্ন অংশ, ভিউর বিভিন্ন অংশ, সেই টেবিলের কি কাজ করতে পারবে সেটাও এই ডেটা সিকিউরিটি নিয়ন্ত্রণ করে দেয়। যেমন কি অবজেক্ট ব্যবহার করতে পারবে, কি ধরনের অ্যাকশন প্রয়োগ করতে পারবে, তার ডাটা সিকিউরিটি নিয়ন্ত্রণ করে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো, যেমন ধরা যাক এ নামের একজন ব্যবহারকারী স্টুডেন্ট ইনফো টেবিলের ডেটা দেখতে পারবে কিন্তু মুছে ফেলতে বা পরিবর্তন বা আপডেট করতে পারবে না। তাহলে এটাই কিন্তু দেখো ডেটা সিকিউরিটি। আমরা একটা স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি করেছিলাম গত ক্লাসে। ডাটাবেসের মাধ্যমে কোনো একটা ব্যক্তি, এ নামে একজন ব্যক্তি ব্যবহার করে, তাকে ব্যবহার করার অনুমতি দেওয়া আছে। এ কিন্তু অথরাইজড, এ নামের একজন ব্যবহারকারী কিন্তু অথরাইজড, তাকে অথরাইজ দেওয়া আছে। ডাটাবেস ব্যবহার করতে পারবা কিসের উপর, স্টুডেন্ট ইনফো টেবিলের ডেটা দেখতে পারবে কিন্তু কি করতে পারবে না, সেই টেবিলের যে বিভিন্ন তথ্য আমরা ইনসার্ট করেছিলাম সেগুলো মুছতে বা পরিবর্তন করতে পারবে না, শুধু দেখতে পারবে। তাহলে এগুলো আমরা বিভিন্ন ডেটা সিকিউরিটির মাধ্যমে, এই কাজটা কে করে, ব্যবহার করতে পারবে, ডিলিট করতে পারবে না, তারপরে আপডেট করতে পারবে না, শুধু দেখতে পারবে, এই কাজটা কে করে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। কারণ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হলোই কি ডাটার সর্বময় ক্ষমতার অধিকারী। সেই ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরই পুরা সিকিউরিটি নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমাদের ডাটা সিকিউরিটি জানতে হলে
বুঝতে হলে কতগুলো বিষয়সমূহ আমাদের জানতে হবে। সেগুলো হলো কি, দেখো, প্লেন টেক্সট, সাইফার টেক্সট, ক্রিপ্টোগ্রাফি, ডাটা এনক্রিপশন, ডাটা ডিক্রিপশন। ডাটা সিকিউরিটির সাথে সম্পর্কযুক্ত কি কি আছে? প্লেন টেক্সট, সাইফার টেক্সট, ক্রিপ্টোগ্রাফি, ডাটা এনক্রিপশন, ডাটা ডিক্রিপশন। আজকে আমরা প্লেন টেক্সট, সাইফার টেক্সট এবং ক্রিপ্টোগ্রাফি নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা ডাটা এনক্রিপশন ও ডাটা ডিক্রিপশন নিয়ে ডিটেল আলোচনা করব। তাহলে আমরা চলো দেখে আসি প্লেন টেক্সটটা কি। ডাটা সিকিউরিটির জন্য একটা প্রথম টপিক কি, যে আমাদের প্লেন টেক্সট কি সেটা বুঝতে হবে। আমরা এনক্রিপ্ট সম্বন্ধে আগেই বলেছি, কোনো কিছুকে পরিবর্তন করে মূল টেক্সটে পরিবর্তন করাই হলো এনক্রিপশন বা এনক্রিপ্ট করা। তার প্লেন টেক্সট হলো কি, আমরা যে সমস্ত টেক্সট বা লেখা যে কোনো ব্যক্তি মানুষ বুঝতে পারে, যাকে এনক্রিপ্ট করার পূর্বে অরিজিনাল মেসেজকেই বলা হয় প্লেন টেক্সট। যে কোনো টেক্সট, যেটা আমরা ধরো কোনো একটা নাম মিজানুর রহমান, আমি যদি লিখে দেখাই, তোমরা সবাই বুঝতে পারবা যে এটা হলো মিজানুর রহমান লেখা আছে। তো যে লেখাটা আছে, এই লেখাটা দেখে যে কোনো ব্যক্তি বুঝতে পারবে, সেই টেক্সট বা মেসেজকে বলা হচ্ছে প্লেন টেক্সট। অর্থাৎ বিশেষ কোনো পদ্ধতি বা প্রোগ্রাম ছাড়াই যে টেক্সট পড়া যায় তাই হলো প্লেন টেক্সট। এনক্রিপ্টেড অ্যান্ড ডিক্রিপ্টেড করতে হলে বিশেষ কোনো প্রোগ্রাম বা পদ্ধতি জানতে হয়। তাহলে প্লেন টেক্সটটা হলো কি, আমরা যে কোনো লিখিত টেক্সট যেটা সরাসরি যে কোনো ব্যক্তি দেখেই বুঝতে পারে তাকেই বলা হচ্ছে প্লেন টেক্সট। তাহলে প্লেন টেক্সট দেখলাম, চলো এবার দেখি সাইফার টেক্সটটা কি। সাইফার টেক্সট অরিজিনাল মেসেজ দেখলাম, অরিজিনাল মেসেজকে বলা হচ্ছে কি প্লেন টেক্সট। অরিজিনাল মেসেজকে এনক্রিপ্ট করার পরে যে মেসেজ পাওয়া যায় তাকে বলা হয় সাইফার টেক্সট, বা বানান দুই রকম, CIPEPICR, আবার CYPICR, দুই ধরনের বানান আছে, যে কোনো একটা লিখলেই হয়, তবে এইটি বেশি CIPICR টেক্সটটাই বেশি গ্রহণযোগ্য। তাহলে অরিজিনাল মেসেজকে আমরা কি করতে পারি, এনক্রিপ্ট করার পরে যে মেসেজ পাওয়া যায় তাকে বলা হয় সাইফার টেক্সট। তার মানে কি, অরিজিনাল মেসেজকে বিভিন্নভাবে পরিবর্তন করার পর যদি সাধারণ মানুষ পাঠ করতে না পারে বা পড়তে না পারে, সেটাই হলো সাইফার টেক্সট। মানে অরিজিনাল টেক্সটকে বিভিন্নভাবে পরিবর্তন করে যেটা সাধারণ মানুষ বুঝতে বা পড়তে না পারে, সেটাই হলো সাইফার টেক্সট। একটা এক্সাম্পল দেখাই, যে তোমরা যদি কোনো চিঠি লিখে এমনভাবে লেখো, সবগুলো লেখাই উল্টা করে লেখার পর যদি তুমি আয়নার মাধ্যমে ওটা দেখে ঠিকঠাক পড়তে পারো, তাহলে কিন্তু তুমি যে উল্টা করে লেখাটা লিখলা সেটাই হলো সাইফার টেক্সট। তাহলে সাইফার টেক্সটটাকে বুঝতে পারছো, আমরা অরিজিনাল মেসেজকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে পরিবর্তন করে লেখা, যা সাধারণ মানুষ পাঠ করতে বা পড়তে পারে না, সেটাই হলো সাইফার টেক্সট। তাহলে সাইফার টেক্সট কি করা হয়, এনক্রিপ্টেড করা হয়, মানে অরিজিনাল টেক্সটকে এনক্রিপ্ট করে সাইফার টেক্সট করা হয়। তো এনক্রিপ্টেড মেসেজকে বিশেষ প্রোগ্রামের মাধ্যমে ডিক্রিপ্ট করা হলে সেটি আবার প্লেন টেক্সটে রূপান্তরিত হয় এবং পাঠযোগ্য হয়। যেটা বললাম, ডিক্রিপ্ট তোমাকে কেবলই বললাম মাত্র, যদি কোনো লেখাকে তুমি খাতায় উল্টা করে লেখো, সেই কোনো নির্দিষ্ট মেসেজটাকে উল্টা করে লেখো, মানে অক্ষর উল্টা করে লেখা হয় না, সেই উল্টা করে লিখে যদি আয়নায় দেখলে তুমি পূর্ণ একটা পঠনযোগ্য লেখা দেখতে পারো, তাহলে উল্টা করে লেখাটাই হলো এনক্রিপ্টেড করা। আর যদি আমরা আয়নার সামনে দেখে
পুরা লেখাটা বুঝতে পারি, এই আয়নার সামনে নিয়ে দেখাটাই হলো ডিক্রিপ্ট করা। মানে কি, অরিজিনাল ডাটাকে পরিবর্তন করা হলো এনক্রিপ্ট করা, আর অরিজিনাল ডাটাকে পরিবর্তিতটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসাকে বলা হয় ডিক্রিপ্ট করা। এই ডিক্রিপ্টেড ডাটাই হলো প্লেন টেক্সট। তো প্লেন টেক্সট সবাই পড়তে পারে বা দেখতে পারে, আগেই দেখলাম। তো সাইফার টেক্সট এবং প্লেন টেক্সটটা আমরা বুঝলাম, কারণ আমাদের এই ডাটা সিকিউরিটির এনক্রিপশন ডিক্রিপশন বুঝতে হলে সাইফার টেক্সট এবং প্লেন টেক্সটটা আমাদের বুঝতে হবে। আমরা পরবর্তীতে ডিটেল আলোচনা করব, এক্সাম্পল দিয়ে দেখব। এবার আজকের জন্য লাস্ট হলো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি আসলে ডাটা সিকিউরিটির একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিপ্টো হচ্ছে বিজ্ঞানের একটি উচ্চতর শাখা, যেখানে ডেটার নিরাপত্তা, ডেটা এনক্রিপশন, ডেটা ডিক্রিপশন প্রভৃতি নিয়ে গবেষণা করা হয়। মানে ডেটা নিরাপত্তার একটি উচ্চতর শাখা, বিজ্ঞানের একটি উচ্চতর শাখা, যেখানে কি করা হয়, ডেটাকে কিভাবে কি ধরনের বিভিন্ন পদ্ধতিতে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় তা নিয়ে বিভিন্ন রকম গবেষণা বিশ্লেষণ করা হয়। তাই হলো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি কিন্তু একটা সাবজেক্ট বা বিষয়, যেমন ফিজিক্স কেমিস্ট্রি একটা বিষয়, ঠিক ক্রিপ্টোগ্রাফিও একটা বিষয়, যে বিষয় শুধুই ডাটাবেসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার উপর বিভিন্ন রকম গবেষণা করা হয়। যেমন এনক্রিপ্ট করলাম, ডিক্রিপ্ট করলাম, কিভাবে এনক্রিপ্ট করলে জনগণ বুঝতে পারবে না, সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিংবা হ্যাকাররা ডাটার কোনো ক্ষতিসাধন করতে পারবে না, এসব কাজই হলো ক্রিপ্টোগ্রাফির কাজ। এই নিয়ে গবেষণা করে। তাহলে ক্রিপ্টোগ্রাফি মূলত কি কি নিয়ে গঠিত দেখো, যে ক্রিপ্টোগ্রাফি একটা সাবজেক্ট। যদি সে ক্রিপ্টোগ্রাফার বা ক্রিপ্টোগ্রাফি যে পড়বে তাকে পড়তে হলে জানতে হবে অ্যাপ্লাইড ম্যাথ, কম্পিউটার সায়েন্স সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সমন্বয়ে একটি শাখা, যেখানে ডেটার নিরাপত্তা বিষয় ছাড়াও ডেটার গোপনীয়তা, অখণ্ডতা, সত্যতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্লেষণ ও গবেষণা করা হয়। তাহলে ক্রিপ্টোগ্রাফি হলো একটা সাবজেক্ট, যেখানে ডেটার সিকিউরিটি দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি, যাতে ডাটা নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয়। বিভিন্ন সময় দেখতে পারছো বিভিন্ন ডাটাবেজে বিভিন্ন হ্যাকাররা ঢুকে ডেটার ক্ষতি সাধন করে। বাংলাদেশ ব্যাংকের টাকা পয়সা দেখো বিদেশিরা নিয়ে গেল, এটা কিন্তু ডেটা সিকিউরিটি একটা ব্যাপার ছিল। যারা আমাদের ডাটাবেজ, বাংলাদেশ ব্যাংকের ডাটাবেজে ঢুকে তারা টাকা পয়সা নিয়ে চলে গেছে। এরকম বিভিন্ন রকম যাতে হ্যাকাররা বিভিন্নভাবে তাদের কৌশল পরিবর্তন করে, পরিবর্তিত কৌশলকে আবার নতুন করে নিরাপত্তা দেওয়ার জন্যই যারা কাজ করে তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্রাফার। আর যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করে, বিশেষ জ্ঞান লাভ লাভ করে, তারা ক্রিপ্টোগ্রাফার বলে। আর ওই সাবজেক্টটা বিষয়টিকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। তাহলে ব্যাপারটা দেখতে পাচ্ছ, চ্যাপ্টারের এই টপিকটা পুরোটাই একটু মুখস্থর বিষয়, পড়তে হবে, বারবার পড়তে হবে, লিখতে হবে, লিখে নিজেদের মধ্যে আয়ত্ত করতে হবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ডাটা এনক্রিপশন অ্যান্ড ডাটা ডিক্রিপশন। আজকের মতো এটুকুই। সবাই বাসায় থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।